ছোট্ট কবিতা মেহেরজানের আশেপাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে জানে কি বুঝে কাঁদছে মেয়েটা। গভীর রাত আস্তে আস্তে ভোর হতে শুরু করলো। ফজরের আজান পড়ল মসজিদে। পূজা এখনো অবচেতন অবস্থায় পড়ে আছে, হুঁশ ফেরেনি। চৌধুরীদের পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া আরম্ভ করে দিয়েছে গ্রামের কিছু লোকজন। নামাজের সময় পার হওয়ার পরপরই ইমাম সাহেব চলে এলো জানাজা পড়াতে। এখন পালা মেহেরজানকে গোসল করতে নেওয়ার। 3 জন মহিলা হাফিজাকে খবর দিয়ে আনা হয়েছে মেহেরজানের গোসল দেওয়ার জন্য। তারা রীতিমতো নিয়ম অনুসারে মেহেরজানকে গোসল করালো। কাপনে মোড়াবার সময় আরেকবার আপনজনদের ডাকা হলো শেষবারের মতো মুখ দর্শন করতে। তুজা তখনও অচৈতন্য। মানিক তুজার পাশে বসে আত্মনাদ করে কাঁদে। ভাই ওঠেন না, দাদিরে শেষবারের মতন দেখানোর সুযোগটাও কিন্তু যাইতেছে। ওরা দাদিরে নিয়ে যাব একটু পর। ও ভাই শুনছেন? ভাই ওঠেন না। তুজা চোখ টিপ টিপ করে উঠে বসল। এখনো সম্পূর্ণ চোখ মেলে তাকাতে পারছে না। শরীর ঢুলছে তার, পা দুটো শরীরে ভার নিতে পারছে না। ঢুলতে ঢুলতে এসে দাদি খাটিয়ার পাশে ধপ করে বসে পড়ল। কয়েকজন গিয়ে জোরে জাপটে ধরল যাতে এখন আর স্পর্শ করতে না পারে। কবরস্থানে নেওয়ার সময় হয়েছে। শেষ আলগা কিতো মুখটুকু কাফনে মুড়ে দেওয়া হলো। খাটিয়া তুলল সাহেব, হাবিব চৌধুরী, মানিক এবং আকবর। তুজা নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারছে না। থমথমে মুখটা হঠাৎ চিৎকার করে উঠল। এই, তোরা দাদিরে কই নিয়ে যাস? সামনের দিকে ছুটে যেতে চাইলে কয়েকজন কর্মচারী এসে টেনে ধরল। যা আপ্রাণ চেষ্টা করছে ওদের থেকে ছুটে গিয়ে লাশ বহনকারী 4 জনকে থামাতে। অদিতি অবাক চেয়ে আছে তুজার এমন রূপ দেখে। চৌধুরীদের কবরস্থানটা তাদের বাড়ির থেকে অল্প একটু দূরেই। সেখানে নিয়ে গিয়ে জানাজা পড়ে লাশ দাফন করা হলো মেহেরজানের। গ্রামের কয়েকজন মহিলারা মিলে প্রধান বাড়ির পাশে রান্না করলো। গোটা বাড়ি শুদ্ধ লোক কাল থেকে না খেয়ে আছে, তাদের মুখে তো দুটো দিতে হবে। নদিয়ার দিকে শুকনো মুখে উঠোনে দড়ির মাচাটাই বসে আছে। গ্রামের লোকজন মহিলারা শত চেষ্টা করেও তাদের মুখে কিচ্ছু দিতে পারেনি। ওহাব চৌধুরী জ্ঞান ফিরেছে কিন্তু কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে। 2 ভাইও তার পাশে। সাইরা জোর করে 2 জাকে অল্প অল্প একটু খাওয়ালেও নিজে কিছু মুখে দেয়নি এখনো। তুজাকে উপরে ঘরে স্যালাইন লাগানো হয়েছে। অদিতি বড় চাচি শাশুড়ির হাতে পায়ে তেল মালিশ করছে। আঞ্জুমান অদিতিকে বলল, দেখ তো বাবু, ভিতরে ব্যাগের মধ্যে মুভ আছে, নিয়ে আয় তো একটু। তোর বড় মার মাথায় লাগিয়ে দেই একটু, মাথা ধরাটা কমবে। অদিতি শ্বশুরের কথা মতো ঘরে গেল মুভ আনতে। আঞ্জুমানের ব্যাগের পাশেই নদীর ব্যাগটা রাখা। আঞ্জুমানের ব্যাগ থেকে মুভ খুঁজতে গিয়ে অদিতি দেখল নদীর ফোনের সমানে কল বেজে যাচ্ছে। অদিতি নদীকে ফোনটা দিয়ে দেওয়ার জন্য ব্যাগ থেকে বের করলো। 37টা মিসড কল। অদিতি একটু অবাক হলো, কারো নাম্বার থেকে এতগুলো মিসড কল। হয়তো কারোর কোনো বিপদ হয়েছে। সাধারণভাবে তো কেউ এত কল দেয় না। এত মানুষজনের মধ্যে নদীকে খুঁজবেই বা কতক্ষণ। এর মধ্যে হাতের ফোনটা আবার বেজে উঠল। অদিতি এবার কিছু না ভেবে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে তুমুলের গলা শোনা যায়। কি হলো বউ? সে রাত থেকে ফোন করছি তোমায়, স্বামীর কথা কি ভুলে গেছো? অদিতির চোখ তখন কপলে ওঠার উপরকম। কণ্ঠটা সে বেশ ভালো করে চিনতে পেরেছে। তাছাড়া নাম্বারও সেভ করা T+N দিয়ে। বউ। তুমুল বউ বউ বলছে নদীকে। এপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে তুমুল আবারও বলল, কি হলো পাখি, কথা বলছো না কেন? আর তোমার চারপাশে এত মানুষজনের শব্দ কেন? তুমুল কোনো রেসপন্স না পেয়ে কয়েকবার হ্যালো হ্যালো বলল। অদিতি কোনো জবাব দিল না। মোবাইলটা আবার আগের মতোই ব্যাগে রেখে মুভ নিয়ে চলে গেল আঞ্জুমানের কাছে। আঞ্জুমানকে মুভটা দিয়ে অদিতি নদীকে খোঁজা শুরু করলো। অবশেষে নদীকে গিয়ে পেল তুজার খাটের পাশে। অদিতি ভিতরে গেল না, দরজার সামনে থেকে বলল, নদী আপু, আপনার ফোন বাজছে, অনেকক্ষণ হলো। নদী তখন স্মরণ হলো আবার তুমুল কল করেনি তো। কে ফোনটা রিসিভ করে তার আগে দৌড়ে ঘরে গেল। যে কথা সেই কাজ। তুমুলই কল করেছিল। নদী কল ব্যাক করে বলল, হ্যালো। তুমুল বিরক্ত গলে বলল, এই ফোন রিসিভ করে কথা বলো না কেন? আমি আবার কখন ফোন রিসিভ করলাম? এই তো 5 মিনিট আগে কল দিলাম, রিসিভ করলে কথা বললে না। আমি ডাকলাম, হ্যালো হ্যালো বললাম। নদীর আত্মার পানি শুকিয়ে যায় কেন? কোনোভাবে কি অদিতি ফোনটা রিসিভ করেছিল? দাঁতে দাঁত পিষে তুমুলকে বলল,
কি করেছেন এটা আপনি? আগে শিওর হয়ে নেবেন তো এটা আমি না অন্য কেউ। কেন, কোনো সমস্যা? সারিকা ধরেছিল নাকি ফোন? নদী পিছনে ঘুরতে দেখতে পায় অদিতি তার দিকেই তাকিয়ে আছে। নদী ফোনটা কেটে বিছানায় ছুড়ে দিয়ে বলে, তুমি আমার ফোন রিসিভ করেছিলে? অদিতি গম্ভীর গলায় বলল, যেহেতু এই বাড়িতে শোক, তাই এই বিষয়ে আমি তোমার সাথে এখন কথা বললাম না, তবে আমি অবশ্যই বলবো। অদিতি ঠান্ডা হুঁশিয়ারিতে ভয়ে প্রাণ শুকিয়ে গেল নদীর। জেবা সারা বাড়ি সাইফকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। অদিতি ওপর থেকে নিচে নামার সময় সিঁড়িতে মুখোমুখি হয় লতার। অদিতির বান্ধবী লতা অবাক হয়ে বলে, অদিতি তুই? লতা তুই? কোলাকুলি করলো দুই বান্ধবী। লতা বিস্ময়ের সাথে অদিতিকে বলে, তুই এখানে কি করিস? এ বাড়ির ছোট ছেলে সাইফের সাথে বিয়ে হয়েছে আমার। আচ্ছা, সাইফ বাবু তোর স্বামী? কিন্তু ওনাকে তো দেখলাম একটা জিন্স প্যান্ট পরা মেয়ে টেনে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মেয়েজানের জানাজা শেষ হতে বাড়িতে লোকজনের ভিড় কমতে লাগলো আস্তে আস্তে। এখন বাড়িতে হাতে গোনা কয়েকজন লোক কর্মচারী এবং প্রতিবেশীরা রয়েছেন। গ্রামের দূর দূরান্ত লোকেরা চলে গেছেন। গ্রামের আরও কিছু গণ্যমান্য লোকেরা জানাজা শেষ করে এসেছেন ওয়াহাব চৌধুরীর সাথে দেখা করতে। বৈঠকখানাতে তাদের সঙ্গে টুকিটাকি কথা বলছেন ওয়াহাব চৌধুরী। সঙ্গে উপস্থিত আছে তার ছোট দুই ভাই এমপি শাহাদাত হোসেন ও এসেছেন। তুজার হাতে স্যালেন এখনও খোলা হয়নি। সেখানে মানিক, শফিক, ফারুক সহ আরও কয়েকজন উপস্থিত আছেন। কবিতা তুজার বিছানার পাশে বসে আছে। চারিদিকে লোকজনের ভিড়ে অদিতি কোথাও খুঁজে পায় না সাইফকে। লোকটা কাল থেকে কিচ্ছু মুখে দেয়নি। পাবি বা কী করে? সাইফকে যেবা টানতে টানতে নিয়ে গেছে শেষ মাথার মোড়ে। নিয়ত এটা একটা গ্রাম এলাকা, তার উপর বাড়িতে কারোর মন মানসিকতা ভালো নেই। এত বড় একটা ঘটনা ঘটেছে বিধায় কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণ লাগিয়ে দিত দুঘা। ওয়াহাব চৌধুরী ভিতর লোকজনদের সাথে মেহেরজানের দোয়া মাহফিলের আয়োজন করার বিষয়ে কথা বলছে। ছোট দুই ভাইয়ের উপরে দায়িত্ব দেওয়া হলো। দিনের সময় যত পার হয় বাড়ির মানুষজনও কমতে থাকে। আকবর তার স্ত্রীকে নিয়ে আসে দুপুরে রান্না করে দেওয়ার জন্য। রান্নাগুলো শুধু পড়েই থাকে, কারোর খাওয়ার ইচ্ছে নেই। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। প্রতিবেশীরাও চলে গেছে যে যার মতো। এখন শুধু বাড়ির সদস্য আর কয়েকজন কর্মচারী আছে বাড়িতে। এখনও সাইফের দেখা পাচ্ছে না অদিতি। খেয়াল করে দেখলো জেবাকেও কোথাও দেখছে না। তখন লতার কথাটা মনে পড়ল, সাইফকে কেউ একজন টানতে টানতে নিয়ে গেছে। এই বাড়িতে জিন্স প্যান্ট পরা মডার্ন একমাত্র জেবে আছে। সবার সাথে আলোচনা সাপেক্ষ আরও 4 দিন পর মেহেরজানের দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা আকবরের স্ত্রী লতিফা এবং আঞ্জুমানকে জোর করে অল্প কিছু খাইয়েছেন। আকবর মানিকের সাথে করে ওয়াহেদ চৌধুরী এবং হাসান চৌধুরীকে অল্প কিছু খাইয়েছেন। নদীর টেনশনে সারাদিন খাওয়া দাওয়া নেই। দিকেও বোনের পিছন পিছন অনেক ঘুরছে খাওয়ার জন্য জোর করতে, কিন্তু খায়নি নদী। কাল সারা রাত জার্নি করে এসেছে, একটু ঘুম হয়নি। তার মধ্যে সারাদিন না খাওয়া ক্লান্ত শরীরে নদীর ঘুম চলে এলো। লতিফাকেও উপর ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ওহাব চৌধুরীকে প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছে সন্ধ্যার পরপরই। শহরের তুলনায় গ্রামে এখনও বেশ ঠান্ডা আছে। অদিতি শাল জড়িয়ে দোতলার খোলা বেলকুনিটাতে দাঁড়িয়ে আছে। দোতলার বেলকুনিটা থেকে বাড়ির সামনের রাস্তাটা স্পষ্ট দেখা যায়। বাড়ির পরিবেশ নীরব হয়ে গেছে। সকলে ক্লান্ত, শান্ত ও শোকাহত। কেউ বা ঘুমিয়ে গেছে ক্লান্তিতে, কেউ বা নীরবে চোখ বুজে আছে কোনো কোণে। অদিতি এখনও সাইফের অপেক্ষায় দোতলার বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু কোথায় সাইফ সাথে জেবা কেউ দেখা যাচ্ছে না। বাড়ির সকলের মন মানসিকতা ভালো নেই। খেয়ালও করেনি জেবা সারাদিন বাড়িতে নেই। তুমুল কল দিয়েছে অনেকবার সারাদিনে, কিন্তু নদী ফোন সাইলেন্ট করে রেখেছে। বিকেলে একবার রিসিভ করে বলেছে যে তারা গ্রামে এসেছে, কারণ তার দাদি মারা গেছে। একটা কথা তুমুল জিজ্ঞেস করেছে বিধাই বলেছে। তুমুলের ওপর বেজায় চটে আছে নদী, কারণ কল ধরে কণ্ঠ না শুনে কে কলটা ধরলো না বুঝে উল্টাপাল্টা বলে ফেলেছে। অদিতি যদি বাড়িতে বলে দেয় তাহলে সর্বনাশ। কাল অদিতির সাথে কথা বলতে হবে, হাতে পায়ে ধরে হলেও রাজি করাতে হবে যে ও কাউকে কিছু বলবে না। নদী অতটাও আশাহত হয়নি, কারণ অদিতির সাথে তার সুসম্পর্ক আছে। ঘরের মধ্যে বড় দেওয়াল ঘড়ি তার টং টং করে 12টার জানান দিচ্ছে। তখনও সাইফের আসার খবর নেই।
অদিতি আনমনে অনেক কিছু ভাবছে। হঠাৎ খেয়াল করলো নিচে স্পষ্ট কারোর অবৈ গেটের দিকে যাচ্ছে। গায়ে শাল জন, পরনে লুঙ্গি, কিন্তু সেটাকে ঠিক চেনা যাচ্ছে না। পিছন থেকে আরেকজন যুবক হারিকেন হাতে যাচ্ছে। গেট পেরিয়ে রাস্তায় উঠতেই অবৈ স্পষ্ট হলো তুজা যাচ্ছে পিছন পিছন হারিকেন নিয়ে মানিক। যতদূর রাস্তা দেখা যায় অদিতি দেখতে থাকলো ওদের যাওয়া। এত রাতে কোথায় যাচ্ছে তুজা? এত রাতে মানিককে সাথে করে কোথায় যেতে পারে? বেলকনিতে প্রচুর ঠান্ডা। অদিতি সরে এসে সিঁড়িতে বসে রইল। সাইব যতক্ষণ না আসে সে এখানেই অপেক্ষা করবে। আসলে অবশ্যই তাকে জবাব দিতে হবে কোথায় ছিল এতক্ষণ। নানা চিন্তা অদিতির ভিতরে। সিঁড়ির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে থাকে। চারিপাশটা ভালোই অন্ধকার। তুজা গিয়ে তাদের পারিবারিক কবরস্থানে ঢুকলো। সামনে মেহেরজানের কাঁচা মাটির কবর, চারিপাশে বাঁশের চটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। কবরস্থানে ঢোকার পর থেকে তুজার পায়ের গতি কমে গেল। ধীর পায়ে এগিয়ে গেল মেহেরজানের কবরের কাছে। মাটিতে লুটিয়ে বসলো। এই মানুষটা তার ভালো থাকার অন্যতম কারণ ছিল। সারাদিন একে অপরের সাথে ঝগড়া করলেও দুজন দুজনকে মারাত্মকভাবে ভালোবাসত। কবরে মাটি ছুঁয়ে দেখলো তুজা খাটিয়া ধরে নিয়ে আসতে পারেনি, পা চলেনি তার। তুজা বাচ্চা ছেলের মতো কথা বলতে শুরু করলো, যেন কোনো জীবিত মানুষের সাথে কথা বলছে। দাদি শুনছো? তোমার এখানে ডর লাগে না? আমার তো লাগে। তুমি উঠো, চলো বাড়ি লইয়া যাই তোমারে। দাদি শুনতেছো? মেহের, ও রহমানের মা। বেড়াটাতে মাথা ঠেকাই তুজা। পাশে মানিক হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। তুমিও আমারে ফাঁকি দিলা দাদি। আমারে সবাই কেন ঠকাও কও তো? আমি খারাপ বইলা? আমি কি হারসাই মেলা খারাপ দাদি? তুমি তো আমারে খারাপ যাইনাও ভালো পাইতা। সারাদিন বকা দিয়া রাইতে এই খারাপটার জন্য খাউন লইয়া বইসা থাকতা। আমারে পেটে ধরা মায়েও কোনোদিন খাউন লইয়া বইয়া থাহে নাই আমি না যাওয়ান পর্যন্ত। এখন আমারে এই যত্ন কে করবো মেহের? তুজা শুয়ে পড়ল কবরের পাশে, হাত বুলিয়ে দিল মেহেরজানের কবরে। মানিক এক হাতে হারিকেন ধরে অন্য হাতে চোখ মুছল, কাঁদতে কাঁদতে বলল। মেলা রাইত হয়েছে ভাই, চলেন। তুজাকে টেনে তুলল মানিক। গায়ে মাটি লেগে আছে, সেভাবেই ঢুকলো বাড়িতে। বসে থাকতে থাকতে কখন যে অদিতির চোখটা লেগে গেছে বলতেই পারবে না। খট করে দরজা খোলার শব্দে তার হুঁশ ফিরল। তুজা ফিরল হাতে হারিকেন। মানিককে বাড়ি পাঠিয়ে দিয়েছে। দুটো রাত ঘুমায় না ছেলেটা। অদিতির চোখ মুছতে মুছতে হারিকেনের আলোয় দেখল তুজার মলিন মুখটা। তুজা তখন ওর সামনে। তুজার ঘর উপরে, আর উপরে উঠবার সিঁড়িতে বসেই ঘুমিয়ে ঢুলছে অদিতি। তুজাকে দেখে খানিকটা ভয় পেল। তুজা ভারী কি গলেই বলল, সরে বস। আর এত রাতে এখানে কেন তুই? অদিতি একটু সাহস হলো, কাচমাচু হয়ে সরে দাঁড়ালো সিঁড়ি থেকে। তুজাকে যাওয়ার জায়গা দিল। আসলে আপনার ভাই এখনো বাড়ি ফেরেনি। আর অদিতি মাথা নিচু করে বলল, নদিয়াপুর খালাতো বোন যে বাপু, ওনাকেও সকাল থেকে দেখছি না। তুজার কপালে চিন্তার ভাঁজ পড়ল। যেবার চরিত্র সম্পর্কে সে ভালোই অবগত। তুজা অদিতির দিকে তাকিয়ে বলল, আয় আমার সাথে। কোথায়? শফিক বলেছিল বিকেলে ওদের পূর্ব পাড়ার দিকে যেতে রেখেছে, রাশেদ তালুকদারের বাড়ির ওদিকে। ওরা আবার আমাদের ভালো চোখে দেখে না, কি করতে কি করে দেবে। তুজার এক মুহূর্ত না দাঁড়িয়ে গ্যারেজ থেকে জিপ বার করলো। অদিতি সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুজা ঘাড় ঘুরিয়ে বলল, তুই কি যাবি? অদিতি সব ভয়ে ডর ভুলে সত্যি সত্যি গিয়ে উঠে পড়ল তুজার জিপে। কারণ তুজা যা করবে সরাসরি করবে, ছলনা করে নিয়ে গিয়ে কোনো ক্ষতি করা তুজার স্বভাবের মধ্যে পড়ে না। ভারী একটা টর্চ লাইট অদিতির হাতে দিয়ে বলল, এই রে, পূর্বপাড়ার জিপ ঢোকার পর থেকে চারিদিকে ভালো আলো ফেলে দেখবি কোথাও দুটোকে দেখা যায় কিনা। পূর্বপাড়া হয়ে মণিপুর পৌঁছে গেল জিপ, কিন্তু রাস্তায় যা আশেপাশে কোথাও নজরে পড়ল না ওদের। সাইফের ফোনটা বাড়িতেই। তুজা মণিপুর জঙ্গলের কাছাকাছি গিয়ে জিপ থামালো। ঘড়ির কাটায় তখন রাত 3:21। অদিতি এবার একটু ভয় পেল। কি করতে চাইছে তুজা? জিপ থেকে নেমে সামনে এগিয়ে যায়। অদিতি তখন খেয়াল করলো উপর হয়ে পড়ে আছে জেবা। তুজা জেবাকে পাজা গোলা করে জিপের পিছনে শুয়ে দিল। দেখ তো এটার জ্ঞান ফেরাতে পারিস কিনা। অদিতি নেমে গিয়ে পিছনে উঠল, শরীর ঝাঁকিয়ে বারবার ডাকছে জেবাকে। তুজা বলল, দেখ পানির বোতলে আছে, ওখানেই, মুখে ছিটে দে। অদিতি তুজার ভাষা সম্পর্কে কিছুটা হলো অবগত। পানি ছিটা দিতে ধরফড়ি উঠল জেবা। জোরে জোরে হাঁপাচ্ছে আর শ্বাস নিচ্ছে। তুজা জেবার সামনে দাঁড়িয়ে বলল, এই লাংচুন্নি, সাহেব কোথায়? বল সাহেব কোথায়?
জেবা অদিতির কাঁধে মাথা হেলিয়ে দেয়। জানি না সাইফ কোথায়। জানোস না? ওই অদিতি ওরে গাড়ি থেকে নামা। নাচ্চার জানে না সাহেব কোথায়, তাইলে ওরে দিয়ে আমার কি করবো? নামা জলস্থির শালিরে। হঠাৎ সাইফের গলা শোনা যায়, পাশের ঝোপ থেকে আওয়াজ আসে। দাদাভাই, আমি এখানে। মগা, তুই এখানে কি করস? সারা বাড়ি জায়গা থাকতে এই লাংচুন্নিরে লইয়া জঙ্গলে আইসস পিছনে মারা দিতে? জানোয়ার কোন হারহার। তুজা সাইফকে টেনে তোলো। মাথা থেকে রক্ত পড়ে কপাল গাল দিয়ে শুকিয়ে গেছে। গাড়িতে এনে বসিয়ে পানি দিল খেতে। সাইফ হেলে পড়ছে বারবার। অদিতি সাইফের মাথায় পানি দিল একটু, চিন্তিত গলে বলল, কে করেছে আপনাদের এই অবস্থা? সাইফ অদিতির বুকে মাথা ঠেকিয়ে বলল, রাশেদ তালুকদারের ছোট ছেলে আর অনেকগুলো লোক আমাদের ধাওয়া করেছিল। ওদের ছোর একটা লাঠি এসে আমার মাথায় লেগেছে। ওর আশেপাশে আছে, আমরা এখানে এসে লুকিয়েছি। কথা বলতে পারছে না সাইফ, শরীরে একটুও বল নেই। তুজা সময় নিল না সেখানে। সব বাড়ি গিয়ে জিজ্ঞেস করে যাবে। জায়গাটা নিরাপদ না। সাইফকে জিপে ওঠালো তুজা আর অদিতি ধরে। অদিতিকে ও তাড়াতাড়ি জিপে উঠতে বলল তুজা। অদিতি জিপের পিছন দিকে আসায় কে যেন টর্চের আলো ফেলো তার মুখে। অদিতি সাথে সাথেই হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলো। তুজা শব্দ পাচ্ছে, একদল লোকের ঝোপ ঝোপ পায়ের আওয়াজ। অনেকগুলো লোক ছুটে আসছে ওদের দিকে। তুজা জিপ স্টার্ট দিয়ে বলল, তাড়াতাড়ি উঠে আয় অদিতি, নইলে আজ আমাকে সব কয়টার লাশ পড়বো এখানে। অদিতি দড়ি গিয়ে জিপে উঠল। তুজা অমনি টান দিল জিপ। জঙ্গলের সরু রাস্তা দিয়ে দ্রুত জিপ চালানো ভীষণ রিস্ক, তবুও সবার জানের মায়া করে তাড়াতাড়ি জিপ ছুটালো তুজা। সামনে কেউ পড়লেও তাকে পিষে চলে যাবে। পিছনে থাকা লোকগুলোর কাছে কোনো জিপ নেই, কোনো গাড়িও নেই, তবে তারা থেমে নেই। পায়ে হেঁটেই দৌড়াচ্ছে জিপের পিছন পিছন আর লাঠি ছুটছে তাদের দিকে। সামনে তুজার অদিতি বসে আর জিপের পিছনের জায়গাটাতে সাইফ আর জেবা শুয়ে আছে। দুজনেই নিস্তেজ। অদিতির ভয় হচ্ছে কিছু এসে আবার ওদের গায়ে না লাগে। তুজা জিপ থামালো না। মণিপুর জঙ্গল পার হতে যেন গা হালকা হয়ে গেল তুজার, তবুও জিপ থামালো না। একেবারে চৌধুরী বাড়ি এসে থামাই জিপ। জিপ থামতেই অদিতি নেমে পড়ে। তুজার শরীর হাত পা কিছুই চলছে না। স্টিয়ারিংয়ে মাথা ঠেকে অদিতিকে বলল, যা দেখ কি অবস্থা ওদের। অদিতি পিছনে গিয়ে চিৎকার করে উঠল, দাদাভাই, ও তো নেই। তুজা চট করে মাথা তুলে পিছন ফিরল। কে নেই? তুজা হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামলো। কে নেই? কে নেই? যে বাপু নেই। তুজের বুকের ওঠানামা একটু হলেও কমলো। সাইফ ঠিক আছে অন্তত, অদিতিকে বলল, তুই এই অমানুষরে নিয়ে ঘরে যা, আমি আইতাছি। এই স্যাদর মাগি গেল কই, আমি দেখা আসি। অদিতি সাইফের বাহু নিজের কাঁধের ওপর নিয়ে বলল, আপনি যেতে পারবেন? তুজা ঢুলছে, পা দুটো কাঁপছে। কাল সারাদিন না খেয়েছিল, আজ সারাদিনও কিচ্ছু মুখে দেয়নি। মেহজানকে হারানোর শোক তাকে আরও দুর্বল করে তুলেছে। তার মধ্যে এসব করতে হচ্ছে এখন। চোখে সব ঝাপসা দেখছে সামনের। তুজা ঘাড় কাত করল, পারবো, তুই ভিতরে যা, যাইয়া খেল দে ভেতর থেকে। আরে জলদি যা, আমি থাকতে যা। অদিতি সাইফকে ধরে ভিতরে ঢুকালো। খিল আটকে গিয়ে ঘরে নিয়ে গেল সাইফকে। ভিতরে ভরা অভিযোগ, রাগ সব নিয়েও সাইফের মাথায় রক্ত ধুয়ে দিল। মাথা মুছে ব্যাগ থেকে ওষুধ বের করে লাগিয়ে দিল। আচমকা সাইফ শক্ত করে জড়িয়ে ধরল অদিতিকে, কিন্তু অদিতি ধরল না। সাইফ মুখ তুলে বলল, আমি কত চিন্তায় পড়ে গেছিলাম জানো? যে বাবা বলেছিল কয়েকজন ছেলে তোমাকে জোর করে নাকি জঙ্গল থেকে নিয়ে গেছে। সারাটা দিন তোমায় খুঁজেছি। ও বললো আর আপনি বিশ্বাস করে নিলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল দুজনের? সাইফ কিছু বলতে নিলে অদিতি হাত দেখিয়ে থামালো। দেখুন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আপনি আমায় বাঁচিয়েছেন। নয়তো আজ আমার জায়গায় হয়তো নোংরা কোনো জায়গায়। আমাকে ভালোবেসেছেন, অস্বীকার করছি না আমি। তবে ইদানিং আপনার কিছু ব্যবহারে আমার মনে সংশয় তৈরি হয়েছে। আদৌ যদি আপনার এমন মনে হয়ে থাকে যে আপনি আমাকে এনে ভুল করেছেন কিংবা এখন আর ভালো লাগছে না, সরাসরি বলে দিতে পারেন আমায়। আমি এক কাপড়ে আপনার বাড়ি ছাড়বো, তারপর যা হয় হোক আমার। অদিতি চোখ মুছলো। আজ কষ্টের চাইতে জিত আর রাগ বেশি চোখে। আপনি একবার বলুন শুধু, আমি চলে যাব। কিন্তু আমার স্বামীর সাথে সারাদিন কেউ ঘেঁষাঘেঁষি করবে, তার গায়ে ঢলে পড়বে, এসব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। ভোর হোক, চলে যাব আমি। অদিতি বুঝছে সাইফকে। কেন সাইফ এমন করছে তা বলাটা কি অদিতিকে ঠিক হবে? সাইফের মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়।
অদিতি যদি সত্যি চলে যায়, অদিতিকে ছাড়া সাইফ থাকতে পারবে নাকি? সাইফ অদিতির পিছন পিছন যাওয়ার জন্য উঠতেই তুজা এসে দাঁড়ায় রুমের সামনে, চোখ মুখ কঠোর। কেন গেছিলে যেবার সাথে? সাইফ মাথা নিচু করলো সামান্য। দাদা ভাই, আমি কে আমি? চেঁচিয়ে উঠল তুজা। বল কি আমি? সমস্যাটা কি তোর? এই নষ্টাটার গা ঘেসবি যখন, তখন অদিতিকে কেন বিয়ে করেছিস? সাইফ চোখ মুখ শক্ত করে বলে। আমি বাধ্য হয়ে করছি দাদা ভাই, আমি বাধ্য, বুঝছো তুমি? তুজা এগিয়ে যায় সাইফের দিকে। কে করেছে বাধ্য তোকে? বল। জেবা। কিভাবে? ও সাইফ কিছুক্ষণ থামলো। ও অদিতির কিছু আপত্তিকর ছবি আর ভিডিও করে নিয়েছে, আর সেগুলো ইন্টারনেটে ভাইরাল করে দেবে যদি আমি ওর। 1 মিনিট। তুজার কথায় থামলো সাইফ। তুজা বলো। তোকে জঙ্গলে কেন নিয়ে গেছিল? ও বলেছিল সারাদিন ওর সাথে ঘুরতে, আমরা তাই ঘুরছিলাম। হঠাৎ রাশেদের লোকজন আমাদের পিছনে। সাইফ খাটে গিয়ে বসলো। আমার কিচ্ছু করা ছিল না দাদা ভাই, স্ত্রীর সম্বন্ধ বাঁচাতে হবে। বিষয়টা আমি দেখতেছি। তুই নাটকটা আপাতত চালিয়ে যা, আর অদিতিকে কিচ্ছু বলিস না। কিন্তু না বললে তো ও বাড়ি ছেড়ে চলে যাবে। যাবে না, আমি দেখছি। তুজা বেরিয়ে যায়। অদিতি পাশের ঘরে কাঁদছে আর নিজের কাপড় চোপড় সব একটা ব্যাগে ভরছে। তুজা দরজার সামনে থেকে বলে ওঠে, কোথাও যাবি না তুই, আর যদি যাস ঠ্যাং ভেঙে আবার বাড়িতে নিয়ে আসবো আমি। এবার তুই ঠিক কর, ভাঙা পানিয়ে থাকবি নাকি সুস্থভাবে থাকবি? সাইফের সাথে সাথে রাগ দেখাতে পারলো তুজার সামনে অদিতি শব্দটু করতে পারবে না। বাধ্য হয়ে জামা কাপড় ব্যাগে ভরা বন্ধ করলো। খাটের উপর বসে হাঁটুতে মাথা ঠেকালো। সাইফের থেকে এমন ব্যবহার একদমই আশা করেনি কখনো। অন্ধকার ঘরটাতে চাঁদের আলো এসে সামান্য আলোকিত করে রেখেছে। বিদ্যুৎ নেই। খাটের উপর বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অদিতি। হঠাৎ মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে কান্না থামালো, তবে মাথা তুলল না। অদিতি ভাবলো সাইফ এসেছে। অভিমানে কণ্ঠে বলল, আপনি যান আপনার জেবার কাছে, শোবেন না আমায় আপনি? সরুন, লাগবে না আমার আপনার দরদ দেখানো। তখনই অদিতির কানে গেল তুজার হাসকি কণ্ঠস্বর। আরে কাঁদিস না পাগল, সাহেব যা করেছে তোর ভালোর জন্যই করেছে। অদিতি চট করে মাথা তুলে চোখ বড় বড় করে তাকায় সামনের দিকে। তার মানে তুজা এসেছে। তুজা একটু পিছনে সরে দাঁড়ায়, অদিতিকে বলে, নিচে চল দেখি একটু, আমায় দুটো ভাত বেড়েতে দেখি। সেই রহমানের মায়ের সাথে বসে খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। এখন তো তোর রহমানের মা নেই, আর আমার জন্য ভাত বেড়ে বসে থাকবে। হঠাৎ বিদ্যুৎ আসলো। রুমটা আলোকিত হয়ে উঠল। অদিতি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তুজা বেরিয়ে যেতে যেতে বলল, চোখে মুখে পানির ঝাপটা দিয়ে আয়, আমার খিদা লাগছে খুব। অদিতি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ডাইনিংয়ে গেল। তুজার ব্যবহার অদিতিকে ক্রমে ক্রমে অবাক করে তুলছে। রান্নাঘর থেকে খাবার গরম করে থালায় সাজিয়ে টেবিলে দিল। তুজা খেতে শুরু করলো। সকালে নদীরে কইবি ওই ঢেমনি শালিরে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়, মাথায় ভালোই লাগছে। অদিতি চেয়ার ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। কথাগুলো যে যেবার উদ্দেশ্যে বলা তা সে বুঝেছে। তুজার খাওয়া খুব চালু। তাড়াতাড়ি খেয়ে উঠে সবসময় খাবার খেতে খেতে বলল, কবিতা কোন হানে রে? খাইছে কিছু বাচ্চাটা আমার? অদিতি উপনিস মাথা নেড়ে বলল, আমি খাইয়ে দিয়েছি, দিঘি আপুর সাথে ঘুমিয়েছে। তুজা খাবার চিবুতে চিবুতেই বলল, তোর পোলা হইলে নাম রাখবো রহমান। রহমানের মা বাড়িতে আবার ফিরে আইব। অন থেকে তো আর বাড়ি আইয়া কাউরে রহমানের মা কয়ে ডাকতে পারুম না। মেহের তো গেল গা, তোরই রহমানের মা ডাকমু ভাবছি। অদিতি তুজার এমন রূপ এর আগে কখনো দেখেনি। লোকটা সত্যিই বদলে গেছে। ফজরের আজান পড়ে গেছে। তুজা গামছা হাত দিয়ে মুখ মুছতে মুছতে উঠল। সাইফরে কিছু নিয়ে খাওয়া পারলে, তারপর শুয়া পড়গা, সকাল হয়ে যাইব একটু পরই। তুজা নিজের ঘরে চলে গেল। অদিতি প্লেটের খাবার নিয়ে সাইফের কাছে গেল। কি বলল তুজা? সাইফ অদিতির ভালোর জন্যই করেছে। কেমন ভালো? নানা ভাবনার মধ্যেই ঘরে গেল। সাইফ তখনও বসে। অদিতি খাবার সামনে রেখে বলল, আপনার জেবা অসুস্থ, তাই আমি খাবার নিয়ে এলাম, কাল থেকে ওকেই পাঠাবো। সাইফ অদিতির হাত টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমার বউ হলেই হয়, জেবাকে লাগবে কেন? সে তো দেখতেই পাচ্ছি বউ দিয়ে আপনার কতটা হয়। বেশি নাটক না করে খেয়ে নিন। সাইফ বাচ্চাদের মতো আবদার করে বলে, খাইয়ে দাও।
অদিতি সাইবকে সত্যি সত্যি খাবারটা খাইয়ে দিল। ফজরের আজানের সময় উঠেছে নদী, অজু করে নামাজ পড়ে নিল। পাগল তুমুলটাও যা হয়েছে, একের পর এক কল করেই চলেছে। নদীর কল রিসিভ করে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। নিস্তলের একটা রুমে ঘুমিয়েছিল। বড় জানালা দিয়ে দূরে সর্ষে ফসলের ক্ষেত দেখা যাচ্ছে, যদিও তা কুয়াশার জন্য অস্পষ্ট। আলো ভালো করে ফুটেনি। নদী জিজ্ঞেস করলো, এত ভোরে উঠে কি করছেন? ঘুমায়নি, উঠবো কিভাবে? তুমুলের কণ্ঠস্বর কেমন ক্লান্ত শোনায়। নদী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, সে কি, আপনি সারা রাত জেগেছিলেন কেন? কি হয়েছে? শরীর খারাপ? অসুস্থ? খারাপ লাগছে কোথাও? তুমুলের ঠোঁট জোড়া এবার প্রশস্ত হলো। তার রাত জাগার কথাই নদী কতটা চিন্তিত এবং ব্যস্ত হয়ে পড়েছে এটা ভাবতে ভালো লাগেছে গেল হৃদয়। না, শরীর খারাপ না, অফিসের কিছু কাজ ছিল, তারপর তোমাকে মিস করছিলাম, তাই আর ঘুম আসেনি। ভাবলাম তোমার সাথে কথা বলেই ঘুমাবো। কথা হয়ে গেছে তো, এখন ঘুমান। তুমুলের কণ্ঠ জড়িয়ে আসছে ঘুমে। হয়নি। আরে কথা বলবো। তোমাদের ওইদিকে অবস্থা কেমন? ঠিক আছে সবাই? সবাই আলহামদুলিল্লাহ, এখন একটু ঠিক আছে। আর আমার বউটা কেমন আছে? নদী মন খারাপ করে বলল, এখনো মানে ভাবির সাথে কথা হয়নি। আরে চাপ নিও না, তোমার ভাবিকেও অনেক ভালো মানুষই দেখতে লাগে। কাউকে বলবে না, দেখো। বউ? তুমুলের ডাকে কিঞ্চিত রাগ দেখিয়ে নদী বলল, আপনার এই বউ বউ বলি কি মুখ থেকে যাবে না? এই বউ বউ ডাকার জন্য আজ ফেঁসে যাচ্ছি। কি বলেছিল ফোন রিসিভ করে সাথে সাথে বউ বলে ডাকতে? তুমুল মন খারাপ করার ভান করে বলল, আমি আমার বউকে বউ বলবো, নাম ধরে ডাকতে পারবো না বলে দিলাম। তবে ভবিষ্যৎ যদি বাচ্চা হয়, সেই বাচ্চার নাম নিয়ে বাচ্চার মা বলে ডাকতে পারি। ডেমো শোনাবো? নদী ভুরু কুচকে বলল, মানে? আচ্ছা, আমাদের বাচ্চা হলে কি নাম রাখবে? নদী একটু লজ্জা পাই। জানি না। বলো না। আচ্ছা আমি বলছি, আমাদের মেয়ে হলে নাম রাখবো নীরা, তোমার নামের সাথে মিলিয়ে। তখন তোমাকে না হয় নীরার মা বলে ডাকবো। এত আজগুবি কথা পান কোথা থেকে বলুন তো? বলবো না, বললে তুমিও শিখে যাবে। বয়ে গেছে আমার ওসব শিখতে। আমার শালিকা কোথায়? নাক ডেকে ঘুমাচ্ছে। আর ওই হনুমান মুখীটা কই? নদী কপাল কুচকে বলল, কি? তুমুল ওপাশ থেকে ফিক করে হেসে ফেল। না, সেদিন শালিকায় বলেছিল কোনো এক হনুমান মুখী আছে তোমাদের বাড়িতে। নদী একটু বিরক্তি নিয়ে বলল, আপনিও না, রাখছি, বাই। ওকে, আই লাভ ইউ। আসছে। এমন সময় সকলে গ্রামে এসেছে। দিকেরও কদিন পর মাধ্যমিক পরীক্ষা। নদীর পরীক্ষা কাল থেকেই। হাসান চৌধুরীকে দোয়া মাহফিলের আয়োজনে থাকতে হবে, তাই হাসান চৌধুরী সিদ্ধান্ত নিল নদী দিঘিকে আজই ঢাকা পাঠিয়ে দেবে। কিন্তু দুই মেয়েকে একা বাড়িতে রাখা যাবে না বলে সে সাথে সায়রাকেও পাঠানোর সিদ্ধান্ত নিল হাসান চৌধুরী। কিন্তু তুজা বাধা দিল সায়রাকে। চাচ্চু, কাকিয়া যদি চলে যায় তাহলে মণিমা একা একা সব সামলাতে পারবে না। দেখছই তো মায়ের অবস্থা। কথাটা খারাপ বলেনি তুজা। এটা চিন্তা করে হাসান চৌধুরী নদী আর দিঘিকেই পাঠালেন ঢাকাতে। জেবা সুস্থ থাকলে হয়তো জেবাকে পাঠিয়ে দিত। সকাল সকাল নাস্তা পানি করে দু বোনকে বাড়ির গাড়িতে উঠিয়ে দিল সবাই। নদী বলল চিন্তা না করতে, সিমিকে বাসে এনে রাখবে। তুজা রাশেদের ঘটনার কথা এখনও জানায়নি ওহাব চৌধুরীকে। দাদির মিলাদ হয়ে যাক, তারপর সুদে আসলে বুঝে নিবে সবটা। নদীয়ার দিঘি 11টা বাজে রওনা হলো। বাড়ি ফিরতে তাদের 4টে বেজে গেল। ফিরে নদী আগে রাতের জন্য রান্না করে নিল। দিঘি ফিরে পড়তে বসেছে। কবিতাকে খুব মিস করছে। এই 2 দিনে কবিতা তার খুব ভালো বন্ধু হয়ে গেছে। আসার সময় সে কি কান্না। নদী রান্না শেষ করে দিঘির পাশে সোফায় এসে মোবাইলটা হাতে নিয়ে বসলো। কলেজের গ্রুপে ঢুকতে দেখলো পরীক্ষার ডেট আরও 11 দিন পেছানো হয়েছে। নদীর এখন আফসোস হচ্ছে, আগে থেকে যদি দেখতাম শুধু শুধু ঢাকায় চলে আসলাম। ধুর। তারপর সায়রাকে কল দিল। মা, আমার পরীক্ষার ডেট তো পিছিয়ে দেয়া হয়েছে। সায়রা কপাল কুচকে বলল, কদিন? নদী মন খারাপ করে বলল, আমরা কি কালকে চলে আসবো মা আবার? না, 4 দিন বাদে তো আমরা আসছি। এখন আর আসতে হবে না। দিঘিকে ভালো মতন পড়াও। আচ্ছা। নদীর দিঘিকে খাবার খেয়ে নিতে বলল। দুবোন খেয়ে যে যার ঘরে গেল। নদী ফ্রেশ হয়ে
চুল আসছে মাত্র বিছানায় গিয়েছে শুতে। এর মধ্যে তুমুল কল করলো। নদী এমনিতেও ভাবছিল তুমুলকে কল দিবে। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে তুমুল বলল। গেট খুলো। নদী ভরকে যায়। মানে? আমি তোমাদের গেটের সামনে, গেট খুলো, ভিতরে আসবো। এই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি এখন এসেছেন কেন? তুমুলের কপালে ভাঁজ পড়ল। খুলতে বলেছি, খুলো। নদী বিছানা থেকে উঠে গিয়ে দ্রুত গেট খুলে দিল। আগে চারিদিকে দেখে নিল দেখি রুমের বাইরে আছে কিনা। দিকে ঘরের দরজা বন্ধ ভিতর থেকে। নদী দরজা খুলতেই তুমুল ভেতরে ঢুকলো। নদী দরজা বন্ধ করে দিয়ে তুমুলের পিছন পিছন গিয়ে আসলো। আপনি জানলেন কি করে আমি বাড়িতে এসেছি? তুমুল কথা না বলে নদীর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নদীর একটু অস্বস্তি হলো। ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। তোমার ওড়না কই? নদী তখন খেয়াল করলো সে রুম থেকে বের হওয়ার সময় তাড়াহুড়োতে ওড়নাটা নিয়ে আসেনি। নদী মাথা নিচু করে বলল, তাড়াহুড়ো তো রুমে ফেলে এসেছি। আপনার কথা হয়ে গেলে এখন যান, দেখে ফেলবে তো। তুমুল অবাক হয়ে বলল, যাবো মানে? আজ রাত তো আমি আমার বউয়ের সাথে থাকতে এসেছি। নদীর চোখ ছানা বড় হয়ে গেল। পাগল হয়ে গেছেন নাকি? দেখে ফেললে কি হবে জানেন? কি হবে? তুমুল একটু একটু করে এগিয়ে আসছে নদীর দিকে, আর নদী পিছিয়ে যাচ্ছে। নদীর চারিদিকে চোখ বুলিয়ে বলল, প্লিজ চলে যান এখন। দেখলে কিন্তু খুব বড় সর্বনাশ হয়ে যাবে। তুমুল কি আর কথা শুনবে? নদী ঘাড়ের পিছন ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল তুমুল। নদী ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তুমুলের সাথে পেরে উঠছে না। কিছু সময় পর তুমুল নিজেই ছেড়ে দিল। নদী ছিটকে পড়ল দূরে, হাঁপাতে লাগলো। মুখে হাত দিয়ে কাদো কাদো মুখ করে বলল, প্লিজ দেখলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তুমুল নাছর বান্ধা যাবে না। এগিয়ে গিয়ে নদীর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এখন যদি তুমি আমাকে ঘরে নিয়ে না যাও, আমি কিন্তু নিজে চেঁচিয়ে দিঘিকে ডাকবো। তুমুল দিঘিকে ডাকতে উদ্যত হলো। সা মুখ থেকে শব্দ বের করতেই নদী মুখ চেপে ধরল তুমুলের। হাত ধরে টেনে নিচের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে তুমুলের দিকে এগিয়ে এলো। কি করছেনটা কি আপনি? ধরা পড়ে গেলে কি হবে ভেবে দেখেছেন? অবৈধ কিছু করছি নাকি? আমার বই তো তুমি। নদীকে টেনে এনে নিজের কোলে বসালো তুমুল। ঘাড় থেকে চুল সরিয়ে আলতো করে চুমু খেলো। নদীর ঘাড় শিউরে উঠল। তুমুল জড়িয়ে ধরলো নদীর কোমর। চুম্বন আরও গাঢ় হলো। নদী কেমন অদ্ভুত লাগছে। এই কয়দিনে একবারও তুমুলকে এরকম ভাবেই দেখেনি। নদীকে বিছানে ছুঁড়ে মেরে তুমুলও এগিয়ে আসলো নদীর দিকে। নদীর দুহাত তুমুলের এক হাতে বন্ধি। ঘাড়ে মুখ গুজে দিল। নদীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আপু, এই আপু। দেখি দরজা ধাক্কানো আর ডাকে দুজনেই চমকে উঠল। নদী তুমুলকে নিজের থেকে ঠেলে সরানোর চেষ্টা করছে। তুমুল বিরক্ত হয়ে বলল, এই শালিকে বিয়ে দিচ্ছ না কেন তাড়াতাড়ি? বিরক্ত হয়ে সরে আসে তুমুল। নদী তাড়াতাড়ি লুকাতে বলে তুমুলকে। তুমুল জিদ করে বলে, লুকাবো না আমি, আসুক তোমার বোন। নদী দরজা খুলে দিল। দিঘি সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে। নদী আমতা আমতা করে বলল, কি হয়েছে? এভাবে কি দেখছেন? হঠাৎ করে মুখভঙ্গি স্বাভাবিক করে ফেলল। এক অসাধারণ ট্যালেন্ট দিঘির। ভিতরে কি চলছে তা মুখ দেখে বোঝা অসম্ভব। দুহাত নাচাতে নাচাতে রুমের ভিতর ঢুকে ধপ করে খাটের উপর বসলো। আচ্ছা, তুই আর আমি যে সব গপাগপ করে খেয়ে নিলাম, এবার ভাইয়াকে কি খেতে দিবি? নদী চোখ বড় বড় করে বলল। কাকে? দিঘি খাটের তলায় সামান্য ঝুঁকে বলল, বেরিয়ে আসুন ভাইয়া, খাটের তলায় অনেক ধুলো ময়লা জমেছে। আপনার বউ পরিষ্কার করে না তো, সেই কবে আমাকে করে দিতে হবে। তারপর আসুন আসুন, বেরিয়ে আসুন। নদীর চোখ তখন চড়ক গাছ হয়ে গেছে। তুমুল অবাক, কি বিচ্ছু মেয়ে রে বাবা। তুমুল উপায় না পেয়ে বেরিয়ে আসলো খাটের তলা থেকে। নদী তখন কি বলবে বুঝতে পারছিল না। শীতের মধ্যে ঘামতে লাগলো। ইস, কি লজ্জা, তাও আবার ছোট বোনের সামনে। তুমুল খাটের তলা থেকে বেরিয়ে গা গত্তর ঝাড়তে লাগলো। দিঘির দিকে তাকিয়ে বলল, এই তোমার চোখ কয়টা শালিকা? দিঘি অকপটে উত্তর দিল, চোখ দুইটাই, তবে দুইটাই কাজের, কোনোটা অকাজের না। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। তুমুল শরীর ঝাড়তে ঝাড়তে দিঘির পাশে বসে বলল, আমি আগেই বলেছিলাম শালিকার কাছ থেকে আবার লুকানোর কি আছে, তাই না শালিকা?
বলেই হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। দিঘিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, একদম তাই। বাট সরি, তোমাকে প্রমিস করেছিলাম আগের বার যে আবার আসার সময় সান্ডার তেল নিয়ে আসবো, কিন্তু আনতে পারিনি। ব্যাস দিঘির মেজাজ বিগড়ে গেল আবার। মুখ কালো করে বলল, বিয়ে করেছেন সেটুকু পর্যন্ত বলেননি কেউ আমায়। আমি কি আপনাদের শত্রু নাকি যে ঢাক ঢোলক পিটিয়ে মানুষকে জানিয়ে দিব? তুমুল দিঘির গাল টিপে দিয়ে বলল, অনেক অনেক সরি শালিকা, তোমাকে পরে স্পেশালভাবে জানানো হবে। আপাতত আমাদের একটু একা ছেড়ে দাও প্লিজ। নদীর চোখের ইশারা করে তুমুলকে চুপ থাকতে বলল। ছোট মানুষের সামনে কিসব বলছে ও নির্লজ্জের মতো। তুমুল নদীর চোখে ইশারা দেখে বলে, তুমি আবার আমাকে চুপ করতে বলছো কেন? শালি আমার বিশাল ইন্টেলিজেন্ট, তাই না? দিঘি নদীর দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, তোর কি মনে হয়েছিল আমার চোখ ফাঁকি দিয়ে ভাইয়া আসবে আবার চলে যাবে আর আমি কিছু জানতে পারবো না? যাক, এসে যখন পড়েছে তখন তো আর বের করে দিতে পারি না। হাজার হোক আমার মনটা তো আবার অনেক বড়। তুমুলের দিকে হাত পেতে বলল, 10,000। তুমুল আর নদী সমস্বরে বলে উঠল। দিঘি চট করে দাঁড়িয়ে পড়ল। আগে হ্যাঁ। একটু বেশি এগোলো না? দেখুন, হওয়ার 3টা কারণ আছে। নাম্বার 1, এটা সিক্রেট বাসর, যেটা কাউকে বলা যাবে না। নাম্বার 2, আমি আপনার একমাত্র শালিকা। নাম্বার 3, এখন আপনারা প্রেম করবেন আর আমাকে কিচেনে গিয়ে রান্না করতে হবে। তুমুল মানি ব্যাগ থেকে 6,000 টাকা বের করলো, সেটা দিঘির হাতে দিয়ে বলল, বাকিটা তোলা রইলো। একদিন ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে তার চাইতে বেশি পুষিয়ে দেবো, কেমন? দিঘিও খুশি মনে নিয়ে নিল। তুমুল হেসে বলল, আমার সুইট শালিকা। দিঘি টাকা গুনতে গুনতে বের হওয়ার সময় ইচ্ছাকৃত নদীকে মৃদু ধাক্কা দিল। নদী ধাক্কা লাগাই পিছন দিকে তাকাতেই দিঘি চোখ মারল। নদী মনে মনে বলছে, আচ্ছা পাকা পেকেছে মেয়েটা, ওকে বেশি দিন ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। তুমুল বিছানায় শুতে শুতে বলল, লাইট নিবে এসবও। সকাল থেকে প্রধান বাড়ির মানুষজন বেশ ব্যস্ত। আগামীকাল মেহেরজান বেগমের কুলখানি। বিশাল কুলখানির আয়োজন করা হয়েছে। পুরো গ্রাম শুদ্ধ, পাশের কয়েকটা গ্রামও আমন্ত্রণ করা হয়েছে। নদীর নানা বাড়ি থেকে এবং সাইফের নানু বাড়ি থেকে লোকজনও এসেছে। অদিতি আর সাইরা সব রান্নাবান্না করছে। জেবা অসুস্থ, মাথায় এখনও ব্যান্ডেজ করা। বাড়িতে বলতে নিষেধ করাই বলতেও পায়নি, বলেছিল পা ফসকে পড়ে গেছে, জানিয়ে দিল। জেবার হাতে চায়ের কাপ। জেবা চায়ের কাপ নিয়ে উঠে গিয়ে সাইফের পাশে বসলো। কাপটা সাইফের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বেবি দেখো তো চাটা কতটুকু গরম। সাইফ বাঁকা হেসে বলল, শিওর বেবি। সাইফ জেবার হাত থেকে চায়ের কাপটা নিয়ে সম্পূর্ণ চা জেবার হাতে ঢেলে দিল। জেবা চিৎকার দিয়ে উঠল জোরে করে। সকলে জেবার চিৎকার শুনে এগিয়ে আসছে এক এক করে। সবার মুখে এক বলি, কি হলো কি হলো? সাইফ শয়তানি হাসি দিয়ে বলল, এবার বুঝেছ চা কতটা গরম ছিল? সাইডে এসে বঞ্চির হাত গামলা ভর্তি ঠান্ডা পানিতে চুবিয়ে দিল। এ কি, হাতে চা পড়লো কি করে? সাইফ উঠে যেতে যেতে বলল, কি জানি, অদিতি চা দিয়ে গেল আর ও নিজের হাতে ঢেলে নিল। বোধহয় মাথায় আঘাত পেয়ে বোধবুদ্ধি সব যা ছিল সেটুকু লোপ পেয়েছে। জেবা জোরে জোরে কেঁদে চলেছে। আকবরের স্ত্রী ভেঙচি দিয়ে যেতে যেতে বলল, এত বড় ধুমসি মেয়ে এমনভাবে চিল্লাচ্ছে যেন 5 বছরে বাচ্চা মেয়ে পড়ে গিয়েছে। একে সহ্য করে কি করে এর বাড়ির লোক? জেবা কটমট করে সাইফের দিকে তাকালো। আজকে ওর খবর আছে। জেবা ভাবলো ভিডিও থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে আপাতত সাইফের হোয়াটসঅ্যাপে দেবে। সাইফকে এটা মনে করাতে যে সে যেন বেশি চালাকি না করে। কিন্তু গ্যালারিতে ঢুকেই অবাক হয়ে যায় জেবা। পুরো গ্যালারি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেল না অদিতির সেই ভিডিওটা। গুগল ড্রাইভ থেকে শুরু করে কোথাও নেই ভিডিওটা। কিন্তু এটা কি করে হতে পারে? রাগে ফোনটা আসার মারতে গিয়েও আবার হাত ফিরিয়ে নেয়। এখন ডাকলে চলবে না, ঠান্ডা মাথায় আবার ভাবতে হবে। ধুর, কত কষ্টে পাকড়াও করলাম আর এখন আবার সব হাত থেকে বেরিয়ে গেল। এখন আবার নতুন কোনো প্ল্যান বানাতে হবে।
জেবা হাতে মোবাইল নিয়ে সামনের দোকানটায় যাচ্ছে। গ্রামে নেটওয়ার্কের খুব সমস্যা। হাঁটতে হাঁটতে দোকানে গিয়ে দোকানিকে বলল, এই যে, হ্যালো, শুনছেন? জাভেদ পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলল, আপা আমি হিলু না তো, আমি জাবেদ। জেবা নাক মুখ সিটকায়। হাউ স্টুপিড, কি বলে এটা? জাভেদ গামছা গলায় দিয়ে হাসতে হাসতে বলল। ও আচ্ছা, বিড়ি খাইবেন? জেবা রাগে কটমট করতে করতে বলল, অসভ্য ছোট লোক, আমাকে দেখে কি তোর বিড়িখোর মনে হয়? ইউ আর আ বিচ।